নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবার নজর ছিল আজকে কলকাতা হাইকোর্টের দিকে, কারণ ভবানীপুরের উপনির্বাচন নিয়ে যে মামলা, সেই মামলার রায়দান। ভোটের দিনক্ষণে হস্তক্ষেপ করল না আদালত, অর্থাৎ 30শে সেপ্টেম্বরই ভোট গ্রহণ হতে চলেছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। কিন্তু ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে মুখ্য সচিবের ভূমিকায় চূড়ান্ত অসন্তুষ্ট আদালত, এবং যেভাবে তীব্র সমালোচনা করা হলো মুখ্য সচিবের ভূমিকার, সাম্প্রতিক অতীতে তা নজিরবিহীন বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। এ নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশ্বজিৎ দেব, বিজেপির পক্ষ থেকে প্রণয় রায়, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, রয়েছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস নন্দী। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুরুতে আপনাদের দেখাবো 30শে সেপ্টেম্বরই ভবানীপুরে উপনির্বাচন। ভোটের দিনক্ষণ নিয়ে হস্তক্ষেপ করল না আদালত, তবে ভোট নিয়ে রাজ্যের মুখ্য সচিবের ভূমিকায় ক্ষোভ উগরে দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বলা হয়েছে, ভবানীপুরে ভোট চেয়ে কমিশনকে চিঠি দেওয়া মুখ্য সচিবের বড় ভুল। এটা দলদাসের মতো আচরণ। ভবানীপুর ভোট মামলায় ভোটের দিনক্ষণ নিয়ে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। নির্ধারিত দিনে অর্থাৎ 30শে সেপ্টেম্বরই ভবানীপুরে ভোট। হাইকোর্টের এই রায় সব অর্থেই রাজ্যের শাসক দলের কাছে বড় স্বস্তি। তবে হাইকোর্টের নির্দেশে তীব্র অস্বস্তিতে রাজ্যের মুখ্য সচিব। বিচারপতি মুখ্য সচিব বলেছেন, যদি ভবানীপুরের উপনির্বাচন না হয় সাংবিধানিক সংকট তৈরি হবে। একজন প্রার্থী ভোটে জিতলে বা হারলে সরকার কি ধরনের সাংবিধানিক সংকটের মুখে পড়বে সেটা উনি স্পষ্ট করেননি। ভবানীপুরে দ্রুত নির্বাচন চেয়ে কমিশনকে চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মুখ্য সচিবের সেই চিঠির প্রসঙ্গে বিচারপতিদের বক্তব্য, মুখ্য সচিব সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেননি। তিনি ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের দলদাস হিসেবে নিজেকে দেখাতে চেয়েছেন। সাম্প্রতিককালে মুখ্য সচিবের ভূমিকা নিয়ে এতটা কড়া মন্তব্য এ রাজ্যে তো বটেই, গোটা দেশেই নজিরবিহীন। মুখ্য সচিবের দায়িত্ব স্মরণ করিয়ে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মুখ্য সচিব কি করে জানলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে ভোটে দাঁড়াবেন? তিনি রাজনৈতিক দলের মুখপাত্র বা রিটার্নিং অফিসার নন। কে ক্ষমতায় আছে সেটা মুখ্য সচিবের বিবেচ্য হতে পারে না। কে না জিতলে সাংবিধানিক সংকট হবে তা নির্ধারণ করাও মুখ্য সচিবের কাজ নয়। তাকে আইন মেনে নিজের কর্তব্য করতে হবে। আইনজীবী মহল বলছে, ভোটের দিনক্ষণ নিয়ে হস্তক্ষেপ না করলেও হাইকোর্টের নির্দেশ যথেষ্টই তাৎপর্যপূর্ণ। তাদের বক্তব্য, এই নির্দেশ ঘিরে বেশ কয়েকটি বিষয় স্পষ্ট। ভবানীপুরে উপনির্বাচন না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে, এই যুক্তিতে আপত্তি হাইকোর্টের। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চ। প্রার্থী কোথা থেকে ভোটে দাঁড়াবেন তার জন্য ইলেকশন কমিশনকে চিঠি লিখেছেন। এটা একটা এক্সিকিউটিভের লজ্জা। আবারও রিপিট করছি, মুখ্য সচিবের যদি লজ্জা থেকে থাকে, হাইকোর্টের এই রায়ের পরে ওনার পদত্যাগ করা উচিত। মুখ্য সচিব যদি বলেন যে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি নির্বাচিত না হলে একটা সাংবিধানিক সংকট হয়, সেটা বলার মধ্যে অন্যায় কি আছে? যাই হোক, হাইকোর্ট শেষ পর্যন্ত ভবানীপুর উপনির্বাচনে বাধা দেননি, এটাই অনেক। ভবানীপুর উপনির্বাচনের খরচ কেন করদাতাদের টাকা থেকে মেটানো হবে? 17 নভেম্বর এই নিয়ে আবেদনের শুনানি করবে কলকাতা হাইকোর্ট। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি আলোচনায় যাওয়ার আগে একটু শোনাবো যে বিজেপির পক্ষ থেকে কি প্রতিক্রিয়া এসেছে। শ্রমিক ভট্টাচার্য, তার বক্তব্য। অর্থাৎ আবার প্রমাণিত হয়ে গেল এ রাজ্যে দল, প্রশাসন, পুলিশ, নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী কার কোথাও কোনো পার্থক্য নেই, কোথাও কোনো বিভাজন রেখা নেই। একটা প্রশাসনের সম্পূর্ণ রাজনৈতিকরণ হয়ে গেছে। রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে একদম আপনার বাড়ির পাশের যে সিভিক ভলেন্টিয়ার্স আছে, তাদের প্রত্যেকের আচরণ এক। আজকের রায়ের পরে ওই পদে থাকার তার কোনো নৈতিক অধিকার নেই। বিশ্বজিৎ দেবের কাছে আমি শুরুতেই আসবো। বিশ্বজিৎ বাবু, 30শে সেপ্টেম্বর ভবানীপুরে ভোট হচ্ছে ঠিকই, সেখানে হস্তক্ষেপ করলো না আদালত, কিন্তু যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে অবজারভেশন মুখ্য সচিবের ভূমিকা নিয়ে দিয়েছেন, সেটা তো অত্যন্ত এম্বারাসিং। এবং যে প্রশ্ন তোলা হয়েছে যে কোনো কেন্দ্রে ভোট না হলে সাংবিধানিক সংকট হবে, এটা মুখ্য সচিব কি করে বলেন? তিনি তো কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নন বা রিটার্নিং অফিসার নন, এবং এটা বলছে আদালত। আপনার এই প্রশ্নের জবাব আমি দিচ্ছি, কিন্তু তার আগে আমি যে বিজেপির বক্তব্যটা শুনলাম, বিজেপির মুখপাত্র বললেন
যে রাজনীতিকরণ হয়ে গেছে এখানে সবকিছু বাংলায়। তো আমার কাছে প্রশ্ন একটাই আমার, যে বিজেপি কিভাবে নির্লজ্জের মতো এই কথাগুলি বলে? আজকে রাজনীতিকরণ যদি সারা ভারতবর্ষে যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে বিজেপি। আজকে সমস্ত সাংবিধানিক অফিসগুলোকে আজকে তারা রাজনীতিকরণ করে দিয়েছে। আজকে পিএম কেয়ারস এর নামে তারা কোটি কোটি টাকা বিশ্বজিৎ বাবু বুঝলাম, কিন্তু আজকের সিলেবাস পিএম কেয়ারস নয়। বিশ্বজিৎ বাবু আজকের সিলেবাস পিএম কেয়ারস নয়, আজকের সিলেবাস মুখ্য সচিবের ভূমিকা। আজকের আপনারা সিলেবাস মুখ্য সচিবের ভূমিকা, মুখ্য সচিবের ভূমিকা নিয়ে আদালতের অবজারভেশন। উত্তরটা দেব। বিজেপি খুব খারাপ, ধরে নিলাম বিজেপি খুব খারাপ, বিজেপি সমস্ত কিছু রাজনীতিকরণ হচ্ছে, সেটা আজকের সিলেবাসে নেই। আজকের প্রশ্ন হচ্ছে যে মুখ্য সচিব বিজেপি যে বক্তব্যটা রেখেছেন তার ভূমিকাকে আদালত, বিজেপির বক্তব্যের আমি জবাবটা দিলাম। এবার আসুন মুখ্য সচিবের ভূমিকা। দেখুন মুখ্য সচিবের কি ভূমিকা সেটা নিয়ে হাইকোর্ট একটা অবজারভেশন দিয়েছেন। আমরা মনে করি না যে মুখ্য সচিব খুব অন্যায় কিছু বলেছেন। তো যাই হোক, মহামান্য আদালত এই ব্যাপারে একটা অবজারভেশন দিয়েছেন। এটা কিন্তু কোনো ডিরেকশন না, একটা অবজারভেশন। যে প্রশ্নগুলো মহামান্য আদালত তুলেছেন বিশ্বজিৎ বাবু, তার উত্তর কি আপনার কাছে আছে? আমার খুব সিম্পল প্রশ্ন। শেষ করতে দিন। হ্যাঁ বিশ্বজিৎ বাবু, আমি জাস্ট যে প্রশ্নগুলো তুলেছে নভেম্বর মাসে এই মামলাটা নভেম্বর মাসে আবার রাখা আছে। আমরা রাজ্য সরকারের তরফ থেকে ডেফিনেটলি এই মামলার জবাব দেব। না, আপনারা কি অ্যাপিলে যাচ্ছেন মুখ্য সচিবের বিরুদ্ধে, এই অবজারভেশনের বিরুদ্ধে? এবং অবজারভেশন আমরা কি করব সেটা আপনাকে এই চ্যানেলে বসে আমি বলবো না। না, আমি জিজ্ঞেস করছি, মানে হচ্ছে আমরা কি করব তার সময় আমি জিজ্ঞেস করছি আপনাকে। আমি কিন্তু এটা একটা অবজারভেশন। না, অবজারভেশন নয়। এক সেকেন্ড বিশ্বজিৎ বাবুর কাছে আমার খুব সিম্পল একটা প্রশ্ন আছে। বিশ্বজিৎ বাবু, লড়াইটা হচ্ছে ভবানীপুরের মাটিতে, এবং ভবানীপুরের মাটিতে ভবানীপুরের মাটিটা কি ভারতের বাইরে? প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে চাইছি, প্লিজ একটু প্রশ্নটা বলতেই শুনুন। সব্যসাচী, আমি একটু বিরত করব। সব্যসাচী, আমার প্রশ্ন রয়েছে। বিশ্বজিৎ বাবু প্লিজ, বিশ্বজিৎ বাবু মন দিয়ে প্রশ্নটা শুনুন। আমার সহজ বক্তব্য যে আদালত যে কথা বলেছেন যে মুখ্য সচিব কি করে জানলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে ভোটে দাঁড়াবেন, এর কি সত্যি উত্তর আপনার কাছে আছে? আপনার বাংলায় বলছেন, আপনার বাংলা ভাষা আমি বুঝি। আপনি কি বলছেন? কোন 100 বার উত্তর আছে। উত্তর আমরা যথা সময় আমরা আদালতকেই দেব। এবং যেহেতু এই ম্যাটারটা সাবজুডিস, আমরা এত বিশ্লেষণ আমরা এখানে বসে করব না। আমরা জানি এর উত্তর কি দিতে হবে এবং আমরা যথাসময় উত্তর দেবো। কিন্তু ভবানীপুরের মাটিতে রাজনৈতিকভাবে বিজেপি এবং সিপিএম হেরে গেছে। তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষাধিক ভোটে ওখান থেকে জিতবে, এবং তার জন্যই এইসব অপপ্রচার এবং হাইকোর্টে গিয়ে মামলা করে আজকে সব্যসাচী বিশ্বজিৎ বাবু বলছেন যে এই সমস্ত প্রশ্নের লজিক্যাল উত্তর তাদের কাছে রয়েছে। চলবে না। শুনুন, লজিক্যাল উত্তর তো পাওয়া গেল একটাই কথা, শেষকালে হাতটা এরকম করতে বললেন উনি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবাই হেরে গেছেন। প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়েরও নয়, সিপিএমেরও নয়, বিজেপিরও নয়। ভারতের সংবিধানের মালিক কোনো রাজনৈতিক দল নয়, কোনো নেতা নয়, নেত্রী নয়। পশ্চিমবাংলার মুখ্য সচিব তিনি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব। তিনি যেমন আমার মুখ্য সচিব, বিশ্বজিৎ বাবুর মুখ্য সচিব, আপনারও মুখ্য সচিব। সেই মুখ্য সচিব তিনি একজন প্রার্থীর জন্য লিখলেন। তিনি কই ওখানকার বিজেপি প্রার্থীর জন্য লেখেননি, ওখানে সিপিএমের প্রার্থীর জন্য লেখেননি, কোনো নির্দল প্রার্থীর জন্য লেখেননি। উনি হঠাৎ মনে করলেন যে এই কেন্দ্রে যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা না করতে পারেন তাহলে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হবে। আমরা আদালতে গেছিলাম, সায়ন বন্দ্যোপাধ্যায় আইনজীবী, তিনি আদালতে গেলেন। আমরা নথি ঘেঁটে, নজির ঘেঁটে, এবং বিশ্বজিৎবাবু নিজে জানেন, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনজীবী, নামী আইনজীবী, উনি জানেন ইতিহাসে এই সাক্ষ্য আছে ইন্দিরা নেহরু গান্ধীর ঘটনা, যে একজন গেজেটেড অফিসারকে ব্যবহার করার জন্য নির্বাচন পিটিশনে তার নির্বাচন কিন্তু বাতিল করেছিল এলাহাবাদ হাইকোর্ট। আমরা ভুলতে পারি না, সেটাও কিন্তু ভারতের ইতিহাসে একটা সাংবিধানিক সংকটের সময় কিন্তু ঘটে যাওয়া একটা ঘটনা। আজকেও মনে করতে হচ্ছে। আসল কথাটা হচ্ছে আজকের আদালতের যেটা বারবার করে বলা হচ্ছে 30 তারিখের ভোটে কেউ হস্তক্ষেপ করলো না। আসলে 30 তারিখের ভোট নিয়ে একটা কথাও কেউ বলেনি, বরঞ্চ এই রায়ের 5 নম্বর প্যারাগ্রাফে লেখা আছে এই মামলায় যিনি সিনিয়র আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি বলেছেন যে 30 তারিখের ভোট হওয়া নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের আপত্তি ছিল না,
আপত্তি নেই। আমাদের আপত্তি এই নির্বাচনের দিনক্ষণ স্থির করার প্রশ্নে যে কনসিডারেশন নির্বাচন কমিশন করেছেন এবং রাজ্যের মুখ্য সচিব যে কথাগুলি বলে নির্বাচন কমিশনকে কনভিন্স করার চেষ্টা করেছেন যে ভবানীপুরের নির্বাচনের প্রায়োরিটি কেন দিতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি কথাকে কিন্তু আদালত আজকে কিন্তু স্বীকৃতি দিয়েছেন এবং কিন্তু সবচেয়ে লজ্জাজনক আদালত কথা দিনক্ষণে হস্তক্ষেপ করলেন দলদাসে না। পরিণত হয়েছে। সব্যসাচী, আদালত দিনক্ষণে হস্তক্ষেপ করলেন না। আদালতে দিনক্ষণে কোনো হস্তক্ষেপ direction করার নেই। কোনো প্রেয়ারও আমরা এই করিনি। নির্বাচনের ব্যাপারে আমি আপনাকে রায়ের কোনো 5 হস্তক্ষেপ নম্বর করেনি। প্যারাগ্রাফে 5 আদালত নম্বর কোনো প্যারাগ্রাফ direction প্লিজ দেয়নি। বিশ্বজিৎ বাবু আদালত আমাকে কোনো রায়ের 5 direction নম্বর দেয়নি। প্যারাগ্রাফে খুব আপনারা পরিষ্কার যেগুলো করে নিয়ে লেখা বলছেন, আছে সব্যসাচী বিশ্বজিৎ বাবু বাবু, রায়ের আপনি যে 5 নম্বর ব্যাপারটা প্যারাগ্রাফে বলছেন, পরিষ্কার আপনিও করে লেখা জানেন, আছে that is an সিনিয়র observation, কাউন্সিল বিকাশ that is রঞ্জন not a ভট্টাচার্য direction, said it is an observation. that there was no আপনিও জানেন, intention observation to এবং direction stall এর the election. কি He does ফারাক, not have any আপনি ভালো করে objection. জানেন। এই কথাটা আপনি বারবার করে unnecessary মিডিয়াতে সকাল থেকে misinterpret দেখানো হচ্ছে যে করছেন। You are 30 তারিখের ভোটে misinterpreting আদালত the order of the হস্তক্ষেপ whole করেনি। court. আসলে আপনি এইটা misinterpret করছেন। খবরের একটা অ্যাবারেশন এটা অনেকগুলো observation, জায়গাতে দেখলাম। এটা direction আমি না। পরিষ্কার করে This is বলতে not চাই a direction. এটা আদালতের রায় যদি পড়ে থাকেন, বিশ্বজিৎ বাবুর কাছ থেকে আমি আশা করি উনি পড়েছেন, হি ইজ এ লার্নেড ম্যান, যদি পড়ে থাকেন তাহলে অন্তত পক্ষে এই জায়গায় প্রশ্ন তুলবেন না। আমরা যে প্রশ্ন তুলেছিলাম এই প্রশ্ন আজকে দেখিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি তো একটা নির্দেশেই জিনিস হবে, মানবেন, এর বাইরে তো যেটা চিফ সেক্রেটারি কাজ observation। করতে পারেন না। প্রণয় এখানে রাজা আসেন, বিশ্বজিৎ রাজনীতি। দেব থেকে প্রণয় শুরু বাবু, করে আপনারা বলছেন যে হরিকৃষ্ণ দ্বিবেদী সবাই সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা প্রতিষ্ঠানের বলেননি। রাজনীতিকরণ করা হয়েছে। প্রশ্ন তো এখানে উঠবে যে মুখ্য সচিব তার ভূমিকা নিয়ে আদালত প্রশ্ন তুলে দিয়েছেন। মুখ্য সচিবের ভূমিকা নিয়ে, মুখ্য সচিবের চিঠির বক্তব্য নিয়ে প্রশ্ন থাকতেই পারে, ভ্যালিড প্রশ্ন থাকতে পারে, কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠবে যে সেটাতে নির্বাচন কমিশন তো কনভিন্সড হয়েছেন। নির্বাচন কমিশন মুখ্য সচিবের চিঠির বক্তব্যে কনভিন্সড হয়েছেন বলে তো এই ভোটের দিনক্ষণ স্থির হয়েছে। ওপি, আপনি মনে হয় ভুল করছেন। আমি নির্বাচন কমিশনের মুখপাত্র হিসাবে কিন্তু এখানে বসিনি, আমি ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসেবে বসেছি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। কিন্তু এই ভবানীপুর বাই ইলেকশনের আগে লাস্ট কয়েক মাস যদি আমরা দেখি তাহলে দেখব যে নির্বাচন কমিশনের প্রত্যেকটা বিষয়কে মুখপাত্রের থেকেও বেশি করে ডিফেন্ড করেছেন আপনারা। সেটা আপনাদের দৃষ্টিতে, তাহলে যদি কারো ভুল হয়ে থাকে সেটা অবান্তর নয়। নির্বাচন কমিশনের মুখপাত্র হলেও যেরকম ভাবে ডিফেন্ড করতেন না তার থেকেও বেশি করে ডিফেন্ড করেছেন। না মৌপিয়া, আপনারা তো তৃণমূলের মুখপাত্র, তাই তৃণমূলের নেতারা যা মনে করেন আপনারা তাই আই করেন। অবজেক্ট প্রণয় বাবু, আমিও আই অবজেক্ট করছি, অবজেক্ট প্রণয় বাবু। জি 24 ঘন্টা কোন রাজনৈতিক দলের মুখপাত্র নয়। কথা বলিনি, না 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 আমরা না, রাজনৈতিক আপনাকে দলের উইথড্র কথা করতে হবে বলি। প্রণয় বাবু, আপনাকে উইথড্র করতে হবে প্রণয় বাবু, আপনাকে উইথড্র করতে হবে প্রণয় বাবু। আপনি জি 24 ঘন্টা একটা অত্যন্ত ব্যালেন্স প্ল্যাটফর্মে বসে এই বক্তব্য রাখতে পারেন না। আমি বলবো আপনি উইথড্র করবেন, আদারওয়াইজ আপনি এই নির্বাচন কমিশন সম্পর্কে আমরা আমাদের না না সেটা পরের প্রশ্ন। প্রণয় বাবু, আপনাকে এই কথা উইথড্র করতে হবে। আপনার মনে হতে পারে প্রণয় বাবু, আপনাকে এই কথা উইথড্র করতে হবে। প্রণয় বাবু, জি 24 ঘন্টা অত্যন্ত স্বতন্ত্র একটি চ্যানেল। যদি কোনো বক্তব্য, কোনো খবর কারো বিপক্ষে যায় এবং দেগে দেওয়ার চেষ্টা হয় অন্য কোনো দলের মুখপাত্র হিসেবে, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তার কারণ আমরা কোনো রাজনৈতিক দলের প্রশংসা চাই না। এই যে আপনার রূপটা বেরিয়ে এলো, এটাতে প্রমাণিত যে উই আর অন দ্য রাইট ট্র্যাক। যে কারণে আমি বিশ্বজিৎ দেবকেও প্রশ্ন করতে ভয় পাই না, আপনাকেও এখানে চ্যালেঞ্জ করতে ভয় পাই না। মুখ্য সচিবের ভূমিকা নিয়ে বিশ্বজিৎ দেবকেও প্রশ্ন করতে ভয় পাই না, আপনাকেও চ্যালেঞ্জ করতে ভয় পাই না। এই হকটা আমার হয়েছে তার কারণ জি 24 ঘন্টা একটা স্বতন্ত্র চ্যানেল। আপনি যদি নিরপেক্ষ হন আমার উত্তরটা শুনবেন। আপনি আগে উইথড্র করুন, আমার উত্তরটা আপনি আগে উইথড্র করুন। আমি আপনার বক্তব্য শুনবো, আপনি আগে উইথড্র করুন। আপনি অত্যন্ত ভিত্তিহীন একটি অভিযোগ জি 24 ঘন্টার বিরুদ্ধে করেছেন, আপনি উইথড্র করুন। আমার উত্তরটা বলার সুযোগ দিতে হবে। আপনি আগে উইথড্র করুন। আপনার পছন্দ কিছু না হলেই আপনি সেটাকে কোনো চ্যানেলকে কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে আপনি দেখে দিতে পারেন না। আপনি নিজে বলেছেন সেটা।
আমি বলিনি, আপনি বলেছেন। আপনি বলেছেন যে আমাদের আচরণ ইলেকশন কমিশনের মুখপাত্রের মতো। আপনি উত্তর করুন। আপনি যদি নিরপেক্ষ না, আপনি আপনি একটা নিউজ চ্যানেলে বসে সেই চ্যানেলের কোনো প্রশ্ন, কোনো প্রতিবেদন আপনার পছন্দ না হতে পারে, কিন্তু আমি লাস্ট বারের জন্য বলে দিচ্ছি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, এই অভ্যেস পরিত্যাগ করুন। এই অভ্যেস হয়তো অন্য কোনো জায়গায় এন্টারটেইন হয়, আমি লাস্টবার বলে দিলাম এটা জি 24 ঘন্টা এন্টারটেইন হবে না, এবং কোন রাজনৈতিক দলের মুখপাত্রকে এই প্ল্যাটফর্মটা এভাবে মিসইউজ করতে দেওয়া হবে না। এই কথাটা খুব জোর দিয়ে বলতে পারি, তার কারণ আমরা স্বতন্ত্রভাবে এই চ্যানেলটায় চালাতে পারি। রাজনৈতিক দলকে ইলেকশন কমিশনের মুখপাত্র বলবেন, এই সুযোগ আপনাদেরকেও দিতে দেব না। আপনি মিসইন্টারপ্রেট করছেন। এবং আমি আপনাকে বলছি, আমি অত্যন্ত খুশি আপনি সমালোচনা করছেন, অত্যন্ত খুশি। বিশ্বজিৎ বাবু সমালোচনা করলে আমি অত্যন্ত খুশি, সিপিআইএম এর প্রতিনিধি সমালোচনা করলে আমি অত্যন্ত খুশি, কংগ্রেসের প্রতিনিধি সমালোচনা করলে অত্যন্ত খুশি, কারণ জি 24 ঘন্টা কোন রাজনৈতিক দলের প্রশংসা চায় না। বিশ্বাস করুন, আমরা কোন রাজনৈতিক দলের সার্টিফিকেট চাই না। যদি সার্টিফিকেট দেন তাহলে আমাদের ইন্ট্রোস্পেকশনের দরকার হবে যে কেন সার্টিফিকেট দিচ্ছেন, আমরা কি কোথাও ভুল করলাম? আমরা কোন রাজনৈতিক দলের প্রিয় হতে চাই না। প্লিজ কন্টিনিউ। উত্তরটা কি শুনতে চান? দিন প্লিজ। আপনি যে মুহূর্তে বললেন, আমি এক্সপ্লেনেশনে আপনি উত্তর দিন, প্রশ্ন করে তার উত্তর দিন। এবং আমি আপনাকে লাস্ট বারের মতো বলে দিলাম, ডোন্ট রিপিট ইট, প্লিজ ডু নট রিপিট ইট। যদি বলেন যে আমরা ইলেকশন কমিশনের মুখপাত্র হিসেবে কাজ করছি, তার পরিপ্রেক্ষিতে আমি ওই কথা বলেছি। কারণ আমরা ইলেকশন কমিশনার নিয়ে কি বলেছি না বলেছি সব আছে। অতএব আপনি যদি ওখানে বসে বলতে পারেন তা আমার অধিকার আছে। আবার এই বিষয়টা ড্র্যাগ করছেন, আমি আপনাকে বলছি প্লিজ কন্টিনিউ, প্লিজ উত্তর দিন, এন্ড প্লিজ ডু নট রিপিট ইট, প্রণয় দা, ডু নট রিপিট ইট। ইলেকশন কমিশনার কি করেছে তার উত্তর আমি দিতে পারবো না, কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই হাইকোর্টের রায়ের লাস্টের দিকে একটি কথা লেখা আছে, যেখানে বলা আছে যে যে কেউ ইলেকশন পিটিশন করতে পারে। অতএব যারা মনে করছেন 30 তারিখের ভোটটা হয়ে গেল বা চুকে গেল, এটা কিন্তু নয়। ওই সব্যসাচী বাবু যে কথা বলছিলেন, এটা আবার চ্যালেঞ্জ হতে পারে হাইকোর্টে। আমরা কেউ জানি না যে এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল সেরকম রায় আবার কলকাতা হাইকোর্টকে দিতে হবে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে, আজকের এই রায়ে কলকাতা হাইকোর্ট একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, মুখ্য সচিব পলিটিক্যাল সার্ভেন্ট নন, তিনি হচ্ছেন পাবলিক সার্ভেন্ট। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভেন্টরা পলিটিক্যাল সার্ভেন্ট হয়ে গেছে। সেই জন্য একজন পুলিশ অফিসার একজন মহিলা প্রার্থীর হাত ধরে টানতে পারে, একজন পুলিশ অফিসার একজন মহিলা সাংবাদিককে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে তার থানায় দেখা করতে যেতে পারে। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। আজকে আমাদের মুখপাত্র শ্রমিক দা যে কথা বলেছে যে গোটা সিস্টেমটার মধ্যে পলিটিসাইজেশন হয়ে গেছে, এটা আমাদের বক্তব্য না, হাইকোর্ট যে মন্তব্য করেছেন পলিটিক্যাল সার্ভেন্ট না, আপনারা হচ্ছেন পাবলিক সার্ভেন্ট, সেই কথার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। আমি চন্দন বাবু তার উত্তর চাইবো। চন্দন বাবুর প্রতিক্রিয়া। এখানে মৌপিয়া একটি কথা থেকে শুরু করা যায়। আমি যতটুকু শুনলাম বিশ্বজিৎ বাবুর বক্তব্য, এটা প্রণয়দার বক্তব্য, এই দুটোর মাঝখানে ক্যাচ 22 বলে একটি শব্দ আছে। এটা কিন্তু প্রমাণিত হচ্ছে একটা উভয় সংকট, না ডান দিক না বাঁ দিক। বিশেষত বিশ্বজিৎ বাবু কখনোই এখানে ক্ল্যারিফাই করতে পারেন না বাই হিজ পজিশন অ্যাজ স্পোকস পারসন অফ তৃণমূল কংগ্রেস এ মুখ্য সচিবের ভূমিকাটা কি হবে। অথচ বিশ্বজিৎ বাবু বাস্তব অর্থে সাফাই গাইতে হচ্ছে মুখ্য সচিবের পক্ষে। প্রশ্নটা হচ্ছে এখানে মুখ্য সচিব তার দায়িত্ব, তার ব্যুরোক্রেসির দায়িত্ব, তার এক্সিকিউটিভের দায়িত্ব পালন করবেন বাই দি রুল অফ কনস্টিটিউশন, যেখানে কোর্ট ইন্টারভেন করেছেন। অর্থাৎ মুখ্য সচিবের ভূমিকাটা যদি পাক্ষিকভাবে কোনো একটি রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রমাণিত হয়ে যায়, এবং সেটা প্রমাণিত, দেখো কীরকম কন্ট্রাডিক্টরি। 30 তারিখে ভোটের দিন ধার্য করবার জন্য মুখ্য সচিব ঘোষণা করে দিলেন, ইলেকশন কমিশনকে বললেন যে এখানে নির্বাচন করা যেতে পারে, ফ্লাড সিচুয়েশন, করোনা ভাইরাস সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। অথচ 30 তারিখ পর্যন্তই সেই প্রশাসন এক্সটেন্ড করে দিল যে এখানে করোনার জন্য যে রেস্ট্রিকশনসগুলো আছে সেটা 30 তারিখ পর্যন্ত থাকবে। দেখো এটা তো সিম্পল কন্ট্রাডিকশন। এই প্রশ্নটা কোর্টে যেতে হয় না, এটা পাবলিক কোর্ট ওপিনিয়ন।
এটা সাধারণ মানুষ রিয়েলাইজ করতে পারেন। সুতরাং বাস্তব অবস্থাটা আমি বারবার বলি catch-22। আর প্রণয়দার প্রসঙ্গটা আমি বিশেষভাবে বলি, দেখো নির্বাচন যখন জেনারেল নির্বাচন যখন 2021-এ আমরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, তোমরাও জানো, আমরা তো বারবার এটা বলছিলাম যে নির্বাচন কমিশনের একটা পাক্ষিক ভূমিকায় সর্বত্র সাফাই গাওয়ার যে দায়িত্বটা প্রণয় রায়রা নিয়েছিলেন, আজকে কিন্তু তার ঠিক উল্টো স্রোতে বহমান। এটা তো বাস্তব। এই কন্ট্রাডিকশনটা প্রণয়দা যদি নিজের রেকর্ডেড ভার্সনসগুলো শোনেন নিজেই বুঝতে পারবেন। মানে আমি বলতে চাইছি যে রাজনৈতিক পট পরিবর্তন হয়, কিন্তু রাজনৈতিক চিন্তা ভাবনার ক্ষেত্রে প্রণয়দারা আবার ওই catch-22, কারণ তাদের কাছে উভয় সংকট। এখানে নির্বাচনটা স্থগিত চাইছেন, অথচ তখন ছিল না। দেখুন, বাস্তব অবস্থাটা তাই। পশ্চিমবঙ্গের ভোটে সংঘর্ষ হয়, একাধিক দফায় নির্বাচন করার দরকার আছে, কেন্দ্রীয় বাহিনী দেওয়ার দরকার আছে। এই সিদ্ধান্ত যদি নির্বাচন কমিশন নিয়ে থাকে আর আমরা টিভি চ্যানেলে বসে যদি তাকে সমর্থন করি, তার মানে এই হয় না যে আমরা নির্বাচন কমিশনের মুখপাত্র হয়ে যাই। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা মনে করি একটা সময় সঠিক ছিল সিদ্ধান্ত। বিজেপি অফিস থেকে যা বলা হতো তারপরে আমরা দেখতাম নির্বাচন কমিশন থেকে তাই আসছে। এক, দ্বিতীয়ত দেখেছি আমরা নির্বাচন কমিশন যখন পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ করছে, তখন নির্বাচন কমিশন যতটা না করছে তার চেয়ে বেশি দিলীপবাবু এখানে বসে বসে হম্বিতম্বি করতেন। শীতলকুচির ঘটনাটাই ধরুন, শীতলকুচির ঘটনার ক্ষেত্রে আপনাদের নেতাদের আমরা দেখেছি কিভাবে চিৎকার করতে। আজকে হঠাৎ এই প্রশ্নটার জবাব দিন তো, যে বিজেপি এই বিধানসভা নির্বাচনের পর থেকে পান থেকে চুন খসলে আদালতে গেছে, দিলীপ ঘোষ মার খাবার পরেও গোটা প্রক্রিয়ার মধ্যে একবারও হাইকোর্টে যেতে পারলো না। কেন? আমার এটা বলুন তো, আমি তো বুঝতে পারছি না। গত আমি প্রণয় রায়ের নির্বাচনের পর কাছে থেকে আসবো, তার আগে আমি বিশ্বজিৎ দেবের কাছে আরো একবার যাবো। এক সেকেন্ড, বিশ্বজিৎ বাবু, প্রথমত হচ্ছে মুখ্য সচিবের যে চিঠি, মুখ্য সচিব সেখানে বলছেন যে কোনো একটি কেন্দ্রে যদি ভোট না হয় তাহলে সাংবিধানিক সংকট হবে, যে নিয়ে আদালত প্রশ্ন তুলেছে যে কি করে জানলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে প্রার্থী হবেন। সত্যি তো প্রার্থীপদ তখনও ঘোষণা হয়নি, নাম্বার 1। নাম্বার 2, যদি আমরা টেকনিক্যালি যদি দেখি তাহলে তো সেখানে সমস্ত দলের ক্যান্ডিডেটস, সেখানে তাদের নাম নয়, ধরা যাক A, B, C, টেকনিক্যালি তো তাদের কোনোভাবে একটা যখন নিয়ম থাকে, একটা নীতি থাকে, একটা আইন থাকে, তার মধ্যে তার পরিসরে তো সবাই সমানভাবেই বিচার্য হন। অর্থাৎ এখানে ভোট হলে ভোটের ফল কি হবে সেটা তৃণমূল কংগ্রেস বলতে পারে, যে ভোট হলে এখানে তৃণমূল কংগ্রেসই জিতবে, মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। রাজনৈতিক বিশ্লেষক যারা তারা বলতে পারেন, স্পেকুলেশনস চলতে পারেন, কিন্তু মুখ্য সচিব যিনি একজন অফিসার, তিনি কি করে ধরে নিচ্ছেন যে ভোট হলেই কোনো একজন প্রার্থী, তিনি যেই হন না কেন, কোনো একজন প্রার্থী তিনি জিতবেন এবং তাহলে সাংবিধানিক সংকটটা হবে না? আমি আবারও একটা কথা বলছি, যে কথাটা আমি আগেও বলেছিলাম, যে আজকে মহামান্য আদালতের যে অবজারভেশনগুলো হয়েছে, এই অবজারভেশনগুলো নিয়ে যেইভাবে বিতর্ক হচ্ছে এবং যেভাবে এটাকে মিসইন্টারপ্রেট করা হচ্ছে, এটা কিন্তু ভুল হচ্ছে। হাইকোর্ট কিন্তু কখনো কোনো ডিরেকশন দেননি মুখ্য সচিবের এই চিঠির ওপর। হাইকোর্ট কিন্তু যেটা বলেছেন সেটা হাইকোর্টের একটা নিজস্ব অবজারভেশন, এবং তারপরে কিন্তু হাইকোর্ট এই মামলাটা নভেম্বর মাসে ফিক্স করেছেন হিয়ারিংয়ের জন্য, এবং ডেফিনেটলি রাজ্য সরকারের তরফ থেকে এবং মুখ্য সচিবের তরফ থেকে নিশ্চয়ই তার জবাব দেওয়া হবে। কিন্তু আমি সেই দেবাশিস জবাবটা বাবুর কি কাছে হবে আসি। দেবাশিস সেটা তো আমি এখন এখানে বলতে পারবো না। মুখ্য কিন্তু সচিবের একটা ভূমিকা কথা আমি নিয়ে definitely বলবো, আদালতের যে একটা কথা আমি অবজারভেশন, definitely বলবো, হ্যাঁ, যে রাজনৈতিক লড়াইতে হেরে গেছেন বিজেপি এবং সিপিএম। আমি দেবাশিস বাবুর বক্তব্য নেব। দেবাশিস বাবু, এই কথাটা ওনারা স্বীকার দেবাশিস বাবু, মুখ্য সচিবের ভূমিকা নিয়ে আদালতের অবজারভেশন, এটাকে আপনি কি বলবেন? আদালতের অবজারভেশন যেটা আছে ঠিকই রয়েছে, কারণ হচ্ছে দেখুন মুখ্য সচিব তিনি একজন আমলা, অর্থাৎ যদি ব্যুরোক্রেটিক নিউট্রালিটির একটা কনসেপ্ট রয়েছে সারা বিশ্বে রয়েছে, এবং ব্যুরোক্রেটিক র্যাশনালিটি, অর্থাৎ একজন ব্যুরোক্র্যাট, একজন অফিসার, তিনি কখনোই কোনো রাজনৈতিক দল বা সরকারের হয়ে কথা বলতে পারেন না। সেইটা যেহেতু বলেছেন, কিছু অবজারভেশন দিয়েছেন, তিনি সাংবিধানিক সংকট নিয়ে কথা বলেছেন, তার জন্য প্রশ্ন উঠেছে। কিন্তু যেটা হতে পারত, অর্থাৎ তিনি তার কাজ করতে পারতেন, এবং তিনি কিন্তু এই যে বক্তব্যটা দিয়ে তিনি একটা বিতর্ক ক্রিয়েট করেছেন।
এখন আদালতের যেটা রায় খুব তাৎপর্যমণ্ডিত, আদালত কিন্তু এই নির্বাচনের দিনক্ষণ নিয়ে প্রশ্ন তোলেনি এবং বলেছে যে মহামান্য আদালত কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি বলেছেন যে রায়ে যে নির্বাচনের পরবর্তীকালে নির্বাচন নিয়ে হতে পারে কেউ মামলা করতে পারেন, কিন্তু আপাতত দিনক্ষণ নিয়ে প্রশ্ন নেই। কিন্তু এই বিতর্কটা তৈরি হওয়ার পেছনে কিন্তু নির্বাচন কমিশন এবং মুখ্য সচিব এদের একটা ভূমিকা রয়েছে। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথম দিন থেকে, সেটা হচ্ছে যে করোনাকালে নির্বাচন কতটা সম্ভব এবং এর ফলে করোনা ছড়াবে কিনা, বা অন্য অন্য যে কেন্দ্রগুলো বাকি রইল সেখানে কেন নির্বাচন হলো না। অর্থাৎ এটা রহস্যময় এবং এটা নিয়ে বিতর্ক হয়েছে এই কি কারণে যে এই কেন্দ্রকে কি প্রাধান্য দেওয়া হয়েছে, এই কেন্দ্রে যদি নির্বাচিত না হন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দেখলাম যে আজকে আদালতের এই রায়ের কিছুক্ষণ আগেই কিন্তু নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি, তাতে বাকি যে কেন্দ্রগুলো যেখানে উপনির্বাচন হওয়ার কথা সেই উপনির্বাচনগুলিরও দিনক্ষণ ঘোষণা হয়েছে 30শে অক্টোবর। আমি আসবো, একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতিতে যাওয়ার আগেই শুধু প্রণয় বাবু আপনাকে জানি রাখেন, প্রণয় বাবুকে অনস্ক্রিন চাইবো। প্রণয় বাবু, আপনাকে শুধু স্মরণ করিয়ে দিই, আমার এমনিতে ভরসা ছিল এতদিন আপনার স্মরণ শক্তির ওপর। জি 24 ঘন্টা একমাত্র চ্যানেল প্রণয় বাবু, সংবাদ মাধ্যমে, টেলিভিশন সংবাদ মাধ্যমের ইতিহাসে একজন সাংসদকে, তৃণমূল কংগ্রেস সাংসদকে, যার একটি নির্দিষ্ট কারণে ঘোষণা করে বয়কট করেছে। আমাকে বয়কট করতে পারে, সেটা আপনাদের অধিকার আছে। কাজে আপনাকে বোঝালাম প্রণয় বাবু, অপ্রিয় সত্য কথা না প্রণয় বাবু, শুধু বোঝালাম বয়কট আমাকে করতে পারে, কিন্তু প্লিজ আপনাদের পলিসি মতো উত্তর আমি দিতে পারবো না। 24 ঘন্টাই দেখাতে পারে। দলের কথাই বলবো। আমি শুধু এটা বলতে আপনাকে স্মরণ করালাম, জি 24 ঘন্টা এই সাহসটা দেখাতে পারে কারণ তারা কোনো দলের তাবেদারি করে না। জি 24 ঘন্টায় এই সাহসটা দেখাতে পারে কারণ তারা কোনো দলের তাবেদারি করে না। আপনাদের কথা মনোমত একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন আপনার রায়। সোমবার ভবানীপুরে দিলীপ ঘোষের প্রচার ঘিরে গন্ডগোল, আর সেই ঘটনায় শতপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে 8 জন। সোমবার যদুবাবুর বাজারে দলীয় প্রার্থীর হয়ে প্রচারের সময় গন্ডগোল, হাতাহাতি, এক বিজেপি কর্মীর মাথা ফাটে। ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সিসিটিভি খতিয়ে দেখে গ্রেফতার। সোমবার দিলীপ ঘোষের প্রচারে হামলার অভিযোগ ঘিরে দাবি, পাল্টা দাবি, তুমুল রাজনৈতিক চর্চা। তবে এখনও এ নিয়ে বিজেপি বা তৃণমূল কেউই পুলিশে অভিযোগ দায়ের করেনি। এই অবস্থায় নিজেরাই মামলা শুরু করল পুলিশ। গন্ডগোলের ঘটনায় শতপ্রণোদিত মামলা পুলিশের। মামলায় দিলীপের দেহরক্ষীর পিস্তল বের প্রসঙ্গ। ভারতীয় দণ্ডবিধির 7টি ধারায় মামলা। ভবানীপুর ঘিরেই তরজার মধ্যেই দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। সোমবারও রাজ্য নির্বাচন কমিশনের পর মঙ্গলবার কমিশনের কাছে বিজেপির মূলত 2টি দাবি। যদুবাবুর বাজারের ঘটনায় করা ব্যবস্থা, ভবানীপুরের ভোটে বাড়তি নিরাপত্তা। राष्ट्रीय उपाध्यक्ष और हमारे वरिष्ठ नेता श्री दिलीप घोष जी पर हमला हुआ, वो हमला इस बात को दर्शाता है कि तृणमूल कांग्रेस और बंगाल में उनकी राज्य सरकार ये हिंसा को ही लोकतंत्र मान चुकी है। ভোটের নিরাপত্তা ঘিরে একাধিক দাবি পেশ করেছেন বিজেপির প্রতিনিধি দল। ভোট নিরাপত্তায় অন্তত 40 কোম্পানি আধা সেনা। ভোটের দিন ভবানীপুর বিধানসভায় 144 ধারা। ভবানীপুর ও সংলগ্ন এলাকায় কড়া নজরদারি। সব বুথে মাইক্রো অবজারভার। বুথ ভিত্তিক নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগ। নির্দিষ্ট কিছু বুথ এলাকায় মহিলা নিরাপত্তা রক্ষী মোতায়েন। অন্তত 1 বছর ফর্ম 20 ভোট সংক্রান্ত তথ্য প্রকাশ না করা। ভবানীপুরে উপনির্বাচনে সব বুথে আধা সেনা রাখা হবে, আগেই সেই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দাবি পাল্টা দাবি আসলে চাপ বাড়ানোর খেলা। হাই প্রোফাইল ভবানীপুরে ভোট পর্ব না মেটা পর্যন্ত এই পর্ব চলবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বিশ্বজিৎ দেবের কাছে আসবো। বিশ্বজিৎ বাবু, বিজেপির তরফ থেকে একগুচ্ছ আর্জি পেশ করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে, যার মধ্যে বলা হয়েছে যে 144 ধারা জারি করে ভোট হোক, অন্তত 40 কোম্পানি আধা সেনার আবেদন জানানো হয়েছে। দেখুন, এসব মিথ্যে অভিযোগ করার
মাস্টার হচ্ছে বিজেপি। কিন্তু একটা কথা জেনে রাখতে হবে যে ভবানীপুরে আজকে নির্বাচন নিয়ে আজকে বিজেপির কোনো জায়গা নেই, এবং জায়গাটা নেই দেখে বিজেপি জেনে গেছে যে তারা লক্ষাধিক ভোটে হারবে। এই কারণে আজকে বিজেপি এসব মিথ্যা অভিযোগ নিয়ে আজকে নির্বাচন কমিশনের কাছে গেছে। আজকে বলুন তো, আজকে পশ্চিমবাংলায় আইনের শাসন আছে বলে আজকে 8 জন গ্রেপ্তার হয়েছে এবং তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি। কিন্তু আজকে বলুন ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে মার খাচ্ছে, ত্রিপুরায় এই বিপ্লবদের সরকার কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, কার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন, বিজেপির কোন কর্মীর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন? যদিও কালকে আমার বিশ্বজিৎ বাবু, প্রণয়দার অনেকক্ষণ পর আমি প্রণয়দার হাসি মুখ দেখেছি। বলুন প্রণয়দা প্লিজ। যদিও কালকে না প্রণয়দার কিন্তু কালকে দিলীপ বাবু দায়ী। এক সেকেন্ড বিশ্বজিৎ বাবু প্লিজ, এক সেকেন্ড প্রণয় বাবু প্লিজ। দেখছিলাম যারা গ্রেফতার হয়েছে তারা থানা থেকে জামিন পেয়ে গেছে, জামিন যোগ্য ধারায় তাদেরকে কেস দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে পুলিশ বলছে দিলীপ ঘোষ অনুমতি নেয়নি। নির্বাচনটা কে পরিচালনা করছে? কলকাতা পুলিশ করছে। দিলীপ বাবুর নামেও মামলা করা উচিত ছিল, দিলীপ বাবুর নামেও মামলা করা উচিত ছিল। এটাই ভুল হয়ে গেছে নাকি? দিলীপ বাবু এফআইআর করলেন না কেন? বিজেপির পক্ষ থেকে একটা এফআইআর করা হলো না কেন? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এটা কিন্তু খুব ভ্যালিড একটা প্রশ্ন উঠছে প্রণয়দা, যে এরকম একটা হামলার অভিযোগ আপনারা করছেন। আজকে সেখানে আমরা দেখলাম যে অ্যারেস্টের ঘটনা ঘটলো, যে বাংলায় আইনের দিলীপ ঘোষ পুলিশ মামলা করেছে, দিলীপ ঘোষ বা বিজেপি তারা অভিযোগ করলেন না কেন? না, প্রথম তো হচ্ছে মৌপিয়া, যেটা আমি দেখছিলাম যে পুলিশ বলছে যে অনুমতি নেয়নি। আমার কথা হচ্ছে ইলেকশনটা কে কন্ডাক্ট করছে? কলকাতা পুলিশ করছে না নির্বাচন কমিশন করছে? যদি এফআইআর করলেন না কেন? তাহলে সুবিধা অ্যাপে কোথাও ডোর টু ডোর সব্যসাচীর প্রশ্ন আপনার উদ্দেশ্যে, এফআইআর করলেন না কেন? এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এই রিপোর্টটা তো পুলিশের কাছে করতে হবে। নির্বাচন সদনে গিয়ে করলে তো হবে না দিল্লিতে। পুলিশের কাছ থেকে নির্বাচন কমিশনের তারা রিপোর্ট নেবেন, এটাই নিয়ম। তাহলে আপনারা সেটা করলেন না কেন? এটা কি সেটিং হচ্ছে? না, দেখুন প্রকাশ্য দিবালোকে সমস্ত টিভি চ্যানেলে ক্যামেরার সামনে পালন করেছেন, তার কারণ বাংলায় আইনের শাসন আছে, বাংলায় আইনের শাসন আছে। হ্যাঁ বিশ্বজিৎ বাবু, ওইটা প্রমাণ করার জন্যই হয়তো করেননি এবং দিলীপ বাবুর জন্যই কালকের ঘটনা ঘটেছে। যে কারণে দিলীপ বাবু মার খাবার পর যে বিজেপি এতদিন ধরে যে কোনো ঘটনা ঘটলে হাইকোর্ট চলে যাচ্ছিল, হঠাৎ করে বিজেপি দিলীপ বাবু মার খেলেও হাইকোর্টে গিয়ে একবারও বললেন না যে আমাদেরকে আধা সামরিক বাহিনী দাও। সাধারণ মানুষের কাছে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে সেটিংটা। বিজেপি আর তৃণমূলের সেটিংটা প্রকৃত মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন আর মুখ্য সচিবের খেলা ঠিক তেমনি ভাবে পুলিশ খেলা শুরু হয়েছে বাংলা ত্রিপুরা দিয়ে। কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বিশ্বজিৎ। আমার এখানে একটা প্রশ্ন আছে প্রণয়দার কাছে। এক সেকেন্ড সব্যসাচী, এক সেকেন্ড সব্যসাচী, এক সেকেন্ড বিশ্বজিৎ, এক সেকেন্ড। আমার একটা প্রশ্ন আছে প্রণয়দার কাছে। প্রণয়দা, আমরা তো একটা খুব খুব পাওয়ার প্যাক্ট একটা ইলেকশন জাস্ট দেখলাম 2021-এর বিধানসভা নির্বাচন, এবং তার অনেক আগে থেকেই আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করছিলেন, ভোট লুঠের আশঙ্কা, এবং তার ডেফিনেটলি গ্রাউন্ডও ছিল, কারণ পঞ্চায়েত নির্বাচনের নিদর্শন ছিল। এবং আমরা দেখেছিলাম যে আঁটোসাঁটো পরিস্থিতিতে নির্বাচন হলো, একদম প্রথম দফা থেকে। আমার মনে আছে প্রথম দফার ভোট গ্রহণ যেদিন চলছে সেদিন দুপুর 2টো থেকেই আপনারা বারবার সন্তোষ ব্যক্ত করেছেন যে ভোট একদম আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে হচ্ছে, কোথাও ভোট লুট ইত্যাদি সেরকম মেজর স্কেলে আপনারা অভিযোগ করেননি। তারপরও দেখা গেল যে তৃণমূল কংগ্রেস 213টা আসন পেল। তারপর এই ভবানীপুর কেন্দ্রে এই যে এখানেও আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া এবং একগুচ্ছ আর্জি, এটা কি শুধুমাত্রই জাস্ট যেটা খুব স্বাভাবিক বিরোধী দলের কাছ থেকে প্রত্যাশিত সেই হিসেবেই, নাকি এরও কোনো গ্রাউন্ড রয়েছে? একটু বলবেন প্লিজ। একদমই না। 2014 থেকে এখন অব্দি যতগুলো নির্বাচন হয়েছে, আপনি যদি একটা জিনিস দেখেন যে ভোট পার্সেন্টেজ যদি বাড়ে, ভবানীপুরের মানুষ যদি বেশি সংখ্যায় ভোট দেয় তো বিজেপির ভোট বাড়ে এবং সেটা নেক টু নেক ফাইট হয়। 2014-তে আমরা এগিয়েছিলাম, 2019-এ কেবলমাত্র 3,500 ভোটে
পিছিয়ে ছিলাম, ভোট পার্সেন্টেজটা বেশি ছিল। তো আমরা চাই যে সেখানকার মানুষ নির্ভয়ে ভোট দিক। গতকাল যে ঘটনাটা ঘটেছে, দিলীপ তার ডোর টু ডোর ক্যাম্পেইন করছিলেন, আপনাদের ক্যামেরা ছিল, সেখানে কোনো রকম উস্কানির প্রশ্ন নেই। এবং সেখানে যে হামলাটা হলো, সে হামলাটা আপনারা দেখিয়েছেন। উদ্দেশ্য একটাই, মানুষ যাতে ভয় পেয়ে ভোটের দিন ভোট দিতে না বেরোয়, সেটাই হচ্ছে এর উদ্দেশ্য। আর আজকে সেখানে মমতা ব্যানার্জি কতটা ভীত আছে তিনি বলছেন এই ঘটনা ঘটেছে, এবং তারপর সাধারণ মানুষের উপর ওনার নির্দেশে ওনার সিকিউরিটিরা বন্দুক তাক করেছেন। ওনার লজ্জা হওয়া উচিত, বিজেপির লজ্জা হওয়া উচিত। মুখ্যমন্ত্রী যে ভয় পেয়েছেন, আমরা আশাবাদী। আমরা একটাই ভবানীপুরের মানুষের কাছে আবেদন জানাবো যে সন্ত্রাসের, আরে ভয় তো আপনারা পেয়েছেন, আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না। জমানতটা রাখতে পারবেন তো? জমানতটা রাখতে পারবেন তো? উত্তর দেওয়ার সময় 30 সেপ্টেম্বর আছে, এবং আমরা আগে জমানতটা রেখে তারপরে কথা বলুন। আমি আসবো প্রণয়দা এবং বিশ্বজিৎদার কাছে আসবো, তার আগে আমি একটু চন্দনদার কাছে আসি। চন্দনদার কাছে আসার সময় আমি নিজেও একটু কনফিউজড হয়ে যাচ্ছি, কারণ ভবানীপুরকে কেন্দ্র করে যে সমীকরণ কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের, সেটা মাঝে মাঝেই এত কনফিউজিং হয়ে যাচ্ছে। এই যে বিজেপির তরফ থেকে, কারণ সেখানে সোনিয়া গান্ধী সখ্যের বার্তা দিয়েছেন, সেখানে আপনারা তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ নন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে অভিযোগ করছেন, হাতপদ্ম আঁতাতের অভিযোগ করছেন ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে। তো আমার এখানেই জিজ্ঞাসা যে এই যে বিজেপির তরফ থেকে একগুচ্ছ আর্জি জানানো হয়েছে এবং তারা আশঙ্কা করছেন যে ভোটের দিন অশান্তি সৃষ্টি করা হতে পারে, আপনারা কি এই প্রশ্নে তৃণমূল কংগ্রেসের পাশে থাকছেন? মৌপিয়া, এর আগেও এই প্রশ্নের উত্তর দিয়েছি অন্য অনুষ্ঠানে। আমি তোমাকে এখানে পরিষ্কারভাবে যে কথাটা বলতে পারি সেটা হলো, কংগ্রেস এখানে গুডউইল জেস্চার, আমি আবারও বলি, বিজেপির মতো একটা অপশক্তিকে রোকবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জিতুন এই কামনা করে আমাদের একটা গুডউইল জেস্চার আছে, সেই কারণে আমরা প্রার্থী দিইনি। আমি বারবার এটা বলেছি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যে আমাদের এর অর্থ এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বা দুর্নীতির কোনো ক্ষেত্রে আমাদের বক্তব্য বা বিরোধিতা থাকবে না। আবারও ঠিক ওই লাইনটাকে স্পষ্ট করে দিচ্ছি, জাতীয় ক্ষেত্রে একটা কম্পালশন থাকে, রাজ্যের ক্ষেত্রেও একটা জেস্চার থাকে। গণতান্ত্রিক রীতি ব্যবস্থাকে একটা সুস্থ পথে বা সুস্থ ক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য আমরা যদি তৃণমূলের ভোট কাটি, আলটিমেটলি বিজেপি হয়তো সেক্ষেত্রে যদি জিতে যায়, সে তার ভাগিদার আমরা হতে রাজি হইনি। এই কারণেই আমি আবারও বলি এটা গুডউইল জেস্চার। কিন্তু তোমাকে আমি পরিষ্কারভাবে এই কথাটা বলি যে প্রণয়দা যে প্রসঙ্গটা তুললেন, দিলীপবাবু, আমি তো অবশ্যই সব্যসাচীকে সমর্থন করে বলবো, দিলীপবাবু সুওমোটো, এই সুওমোটোর ওপর বিজেপি ডিপেন্ড করে গেল। তো সুওমোটো তো নিজস্বভাবে স্বতঃপ্রণোদিতভাবে পুলিশ যেভাবে কেসটা সাজিয়েছেন, মূলত যদি এফআইআর করা হতো তাহলে বুঝতাম কোন কোন ধারাতে এক্স্যাক্টলি দিলীপবাবু অ্যাকিউজ করতে চাইছেন, স্পষ্ট হয়ে যেত। সুতরাং সেটিংয়ের একটা প্রশ্ন রয়ে গেছে। দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে, দেখো আমি বারবার পরিষ্কারভাবে বলি যে রাজ্যের ক্ষেত্রে না, আমরা তো আমাদের ক্ষেত্রে তো সেটিং এর প্রশ্নটা তো আমরা সরাসরি বলছি গুডউইল জেস্চার, কিন্তু আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন আমাদের অবস্থানটা কি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেতৃত্ব কিভাবে ভাবছেন সেটা অন্য প্রসঙ্গ। রাজনৈতিক মোকাবিলাতে আমরা একটি দল, আমরা কখনো কনফিউশনটা শুধুমাত্র আমাদের মতো কিছু অল্প বুদ্ধি সাংবাদিকের হচ্ছে, নাকি আপনাদের যে ভোটাররা এখন অবধি ভবানীপুর কেন্দ্রে রয়েছেন তাদেরও হতে পারে? আমি একটু দেবাশিস বাবুর কাছে এখানেই আসবো। দেবাশিস বাবু, এই ভবানীপুরে কংগ্রেসের অবস্থান, কংগ্রেসের যে কজন ভোটার তারা ভবানীপুরে রয়েছেন, তাদের কাছে কি এটা গোটাটা একটা স্পষ্ট বার্তা দিতে পারছে কংগ্রেস? যে কথা চন্দনবাবু বলছেন তাতে একটা স্পষ্ট বার্তা দিতে পারছে? মানে আমরাই কি বুঝতে পারছি না আমাদের লিমিটেশনের কারণে, আমাদের বুদ্ধির সীমাবদ্ধতার কারণে? হ্যাঁ, চন্দনদা ভালোই ব্যাখ্যা করলেন। দেখুন, এখন এই মুহূর্তে বিগত কয়েক মাস ধরে দেখছি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস মিলিতভাবে 2024 ইলেকশনের কথা ভেবে একটা জোট তৈরি কথা ভাবছে। এর মধ্যে দেখা হয়েছে দুই দলের নেতৃবর্গের মধ্যে, অর্থাৎ এই জেস্চারের মধ্য দিয়ে দুটো বার্তা দেওয়া যাবে। একটা 24-এ জোটের একটা সম্ভাবনা তৈরি করা, আর 2 নম্বর হচ্ছে নেতৃত্ব স্থানীয় স্তরে। হ্যাঁ, আমি বলছি XYZ যে ভোটাররা, রাম, শ্যাম, যদু, মধু, তারা বুঝতে পারছেন
কংগ্রেসের রাম শ্যাম যদু মধু ভোটাররা তারা বুঝতে পারছেন যে কংগ্রেস কি বার্তা দিচ্ছে, অর্থাৎ ভোটটা তৃণমূল কংগ্রেস, আমাদের ভোটটা তৃণমূল কংগ্রেসকে দাও নাকি না দাও, যেটা চলছে তাতে? এবার লোকাল কংগ্রেস যে লিডার, তারা তাদের যে সমর্থক তাদেরকে বার্তা দিতেই পারেন ব্যক্তিগতভাবে, যেহেতু কংগ্রেস প্রচারে নেই সেহেতু ওপেন তো বলতে পারছেন না। এখন দলীয় নির্দেশ মানে স্থানীয় যে কর্মী বা নেতৃবর্গের কাছে চলে যায় এবং তারা সমর্থকদের বোঝাতেই পারেন। এবং যেহেতু এখন মাস মিডিয়া খুব অ্যাক্টিভ, অন্তত জানার কথা দেবাশিস বাবু যে কংগ্রেসের ভোট কখনোই এরকম রেজিমেন্টেড ভোট না, ঠিক ডেডিকেটেড ভোট, যেখানে যারা একটা লয়াল ভোট আছে, কিন্তু রেজিমেন্টেড ভোট না, যে কংগ্রেসের দক্ষিণপন্থী দল সেখানে এক একজন নেতা তারা এক এক রকম ভাবে কথা বলেন। ডেফিনেটলি সেখানে দাঁড়িয়ে একজন নেতা বলে দেবেন যে সব কংগ্রেস ভোট তৃণমূল কংগ্রেসে ট্রান্সফার করবা, কংগ্রেসের ভোট বামেদেরই ট্রান্সফার করা গেল না। রাইট, এতবার জোট হওয়া সত্ত্বেও। হ্যাঁ, দেখুন কংগ্রেসের ভোট হচ্ছে ডেডিকেটেড ভোট, এটা এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখুন কংগ্রেস এখন বিভিন্ন রাজ্যে, আমাদের রাজ্যে তো বটে, মানে কিন্তু রেজিমেন্টেড ভোট নয়। নয়, এগ্রি আপনার সাথে আমি এগ্রি করছি। সেহেতু ভোটদাতারা জোট অনেক বেশি সাকসেসফুল হতো। রাইট, ভোটদাতারা ভোট দেবেন কিনা সেটা পরিষ্কার নয়, কিন্তু দলীয় স্বার্থে অর্থাৎ কেন্দ্রীয় যে নেতৃবর্গের যে একটা স্ট্র্যাটেজি রয়েছে 2024 নির্বাচনকে কেন্দ্র করে, একটা জেস্টারের একটা বার্তা দেয়া যে আমরা প্রতিদ্বন্দ্বিতা লড়ছি না। আরেকটা হচ্ছে যে কংগ্রেসের একটা মুখ্য দিক হচ্ছে তারা হচ্ছে অসাম্প্রদায়িক একটি দল এবং সাম্প্রদায়িক হিসাবে বিজেপিকে যেহেতু চিহ্নিত করে, তাই বিজেপিকে আসতে দিতে চাইছে না। সুতরাং এই যে মানে চন্দনদার যে যুক্তিটা, সেই যুক্তিটা কিন্তু এখানে যথেষ্ট তাৎপর্যবাহী আমার মনে হয়। তো আমি একটু প্রণয়দার কাছে আসি। প্রণয়দা, তাহলে কি আশা করেন যে আপনাদের যে আর্জিগুলো করা হয়েছে নির্বাচন কমিশন তা মেনে নেবেন? দেখুন, চন্দন বাবুর উত্তরটা একটু দিয়ে দিই। চন্দন বাবু নিশ্চয়ই জানেন যে এই নির্বাচনে মমতা ব্যানার্জি হারুক বা জিতুক, তাতে সরকারের কিছু পরিবর্তন হবে না, বিজেপি ক্ষমতায় আসবে না। তার কারণ হচ্ছে 213টা সিট আছে। তো আমি যদি ধরে নিই যে চন্দন বাবুরা তৃণমূলের থেকে বিজেপি খারাপ, অতএব তৃণমূলকে রাখার জন্য প্রার্থী দেব না, তৃণমূল থাকুক, সেই যুক্তি এখানে খাটে না। ওনারা মমতা ব্যানার্জিকেই চান, মমতা ব্যানার্জি ওর মাথা হয়ে থাকুন, এটাই কংগ্রেস চাইছে। মমতা ব্যানার্জি কতটা কংগ্রেসকে চান ভবানীপুরে? প্রার্থী না দিয়ে এটা তো পরিষ্কার করে দিয়েছি আমরা, বিজেপি আসবে না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কি থাকবে না এই প্রশ্নটাই হচ্ছে নির্বাচন। এখানে তো তৃণমূল থাকবে। আপনারা কংগ্রেসের ভোটকে ভবানীপুরে কতটা চান? বন্দ্যোপাধ্যায়কে ঘিরে প্রশ্নটা তো তৃণমূলকে ঘিরে নয়। কংগ্রেস তো প্রার্থী দিচ্ছে না, আপনাদের গুডউইল জেস্টার দেখাচ্ছে, আপনাদের বন্ধুত্বের। আমরা মানুষের ভোট চাই, আমরা মানুষের ভোট চাই, আমরা মানুষের সমর্থন চাই। আমরা সবার কাছে আমরা আবেদন করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন এবং তাকে বিপুল ভোটে জয় করুন। এবং আমাকে একটা বিরতি নিতে হবে, বিরতির পর আপনাদের দেখাবো যে এই প্রসঙ্গে আপনাদের রায় কি। আপনাদের মতামত জানতে আমরা সোশ্যাল মিডিয়ায় আপনাদের ভোট চেয়েছিলাম, আমাদের নির্দিষ্ট প্রশ্ন ছিল আপনাদের উদ্দেশ্যে এবং আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। দেখাবো ছোট্ট একটা বিরতির পর, ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন আপনার রায়, একদম শেষ পর্যায়ে আপনাদের রায়, আপনাদের মতামত জানার চেষ্টা করব। আমাদের প্রশ্ন ছিল আপনাদের উদ্দেশ্যে, ভবানীপুর উপনির্বাচন নিয়ে মুখ্য সচিব কি অতি সক্রিয় ভূমিকা নিয়েছেন? দেখে নেব আপনাদের রায়। হ্যাঁ, অর্থাৎ অতি সক্রিয় ভূমিকা নিয়েছেন মুখ্য সচিব, এমনটা মনে করছেন 52%, নেননি মনে করছেন 48%। আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আপনাদের মন্তব্য, আমরা টপ কমেন্টস আপনাদের তরফ থেকে যা এসেছে সেটা চোখ রাখার চেষ্টা করব। শুভেন্দু ঘোষ তিনি বলছেন উনি নিজের গণ্ডি অতিক্রম করে বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। ত্রিদীপ মণ্ডল বলছেন নির্বাচন কমিশন নিজেই তো অতি সক্রিয় ভূমিকা নিয়েছিল বিজেপিকে 200 আসন পাইয়ে দেবে বলে। রথীন্দ্র নারায়ণ চৌধুরী বলছেন একজন পাবলিক সার্ভেন্ট তিনি যে ক্ষমতায় থাকুন না কেন রাজনৈতিক নেতার মতো কাজ করতে পারেন না।
মনোজ চক্রবর্তী বলছেন অতি সক্রিয় নয়, পক্ষপাত দুষ্ট ভূমিকা গ্রহণ করেছেন মহামান্য কলকাতা হাইকোর্টও সেই মতই পোষণ করেন। আপাতত আপনারা এখানেই শেষ করবো। বিশ্বজিৎ দা, প্রণয় দা, চন্দন দা, সব্যসাচী এবং দেবাশিস বাবুকে অনেক ধন্যবাদ। আপনার রায় শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।